আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেও ভারতের প্রভাবের সাড়া মেলেনি চিফ প্রসিকিউটরের অভিযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার বাধাগ্রস্ত হবে মন্তব্য। বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনকে দায়ী করলেন ফখরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে আবারও মন্তব্য। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলছে জামায়াত। নির্বাচন না হলে প্রতিরোধের সুযোগ নেওয়ার আশঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদে সমর্থন দিলেও হকারদের বিষয়টি মানবিকভাবে দেখতে শিক্ষার্থীদের আহ্বান। নিরাপত্তার স্বার্থ ছাড় নেই বলছে কর্তৃপক্ষ। এবং রাজু চার্লসের ভাই অ্যান্ড্রু রাজকীয় মর্যাদা প্রত্যাহার করে প্রাসাদ ছাড়ার নির্দেশ। কিশোরীকে যৌন হেনস্থার তথ্য প্রকাশের পর বাকিংহাম প্রাসাদের বিবৃতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করার পরও ভারতের প্রভাবের কারণে সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। চ্যানেল আইয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান স্ট্রেইট কাটে এসে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার ও তদন্ত বাধাগ্রস্ত হবে, আদালত চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঢাকার বাইরের ও যাত্রাবাড়ি থানার মামলাগুলোর তদন্ত শেষ করতে সময় লাগবে বলেও জানান এই আইনজীবী। রিয়াজ ইসলামের রিপোর্ট। আসসালামু আলাইকুম, স্বাগত। চ্যানেল আইয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান স্ট্রেট কাটে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। কথা বলেন ট্রাইব্যুনালের বিভিন্ন বিষয় নিয়ে। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সাজা হলে তাকে আবারও ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আবেদন করা হবে। যদি এই রায়ের তাকে সাজা দেওয়া হয় তাহলে সাজার পরে আমরা আবারও তাদেরকে এই একই আইনের অধীনে তাকে বা চুক্তির অধীনে তাকে রিকোয়েস্ট করা হবে। ভারত সরকার যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা হয়তো ফেরত দেবেন। ইন্টারপোল ভারতীয় ইনফ্লুয়েন্সের ব্যাপার থাকে, এগুলো নানান ইনফ্লুয়েন্সের কারণে তারা এখন পর্যন্ত কিন্তু ইয়েস নো কোনো কিছু বলেনি। আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আদালত চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে। যাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে ব্যক্তি হিসেবে তারা নির্বাচনের অযোগ্য হবেন। আপনি দেখেন তদন্ত চলমান আছে, তদন্তের স্বার্থে যদি মনে হয় যে এই দলটা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিচার এবং তদন্ত বাধাগ্রস্ত হবে, তাহলে কিন্তু আদালত চাইলে তাদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো আদেশ দিতে পারেন, ব্যান করতে পারেন। পুলিশ হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে না বলে জানান তিনি। তাদেরকে কোনো ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক অ্যাটাক করে মারা হয়নি। তারা মানুষকে মারতে গিয়ে হয়তো 100 লোককে 50 জন লোককে গুলি করে মেরে ফেলেছে। মানুষ শেষ পর্যন্ত উত্তেজিত অবস্থায় গণপিটুনিতে হয়তো 2 জন মারা গিয়েছে। এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি না। এটা হয়তো এটা নিশ্চয়ই একটা অপরাধ, কিন্তু অন্য আইনে বিচার্য, এটা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় না। গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। তার কোনো বক্তব্য যদি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য হয়, সাক্ষীকে ভয়ভীতি দেখানোর জন্য হয়, তাহলে সেই বক্তব্য প্রচার করা যাবে না আইনের স্পিরিট অনুযায়ী। আদারওয়াইজ তার অন্য কথা প্রচার করতে বাধা নেই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দীপ্তি চৌধুরীর উপস্থাপনা ও রেজাউল করিম কাজলের পরিচালনায় সালাম স্টিল স্ট্রেইট কাট অনুষ্ঠানটি দেখতে পাবেন আজ রাত 8:20 চ্যানেল আই এর পর্দায়। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাদের বিদেশে যেতে না দেয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের সময়েও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা দেওয়াকে হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন তিনি। সংবাদ সম্মেলনে এসব বলেন এহসানুল হক মিলন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বৃহস্পতিবার চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আনম এহসানুল হক মিলন। তবে ইমিগ্রেশন কাউন্টারে আটকে দেওয়া হয় তাকে। জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিমানবন্দরের ঘটনা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলেও সুস্পষ্ট কোনো উত্তর পাননি তিনি। ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হই। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা দেওয়াকে হয়রানিমূলক মন্তব্য করেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুমূর্ষু অবস্থায় তার চিকিৎসার্থে দেশের বাইরে যেতে দেয়নি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতের সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত সমস্যার কথা বলা হলেও বাস্তবে কোনো জটিলতা ছিল না। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভবঘুরে ও দোকান উচ্ছেদ কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। ভবঘুরে উচ্ছেদকে স্বাগত জানালেও জীবিকার কথা চিন্তা করে হকারদের বিষয়টি মানবিকভাবে দেখার আহ্বান জানিয়েছেন অনেক শিক্ষার্থী। উচ্ছেদ কার্যক্রমে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও ডাকসু নেতারা জানিয়েছেন, ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। লায়লা নওশিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে সাথে নিয়ে ডাকসু নেতাদের ক্যাম্পাস থেকে ভবঘুরে ও হকার উচ্ছেদ কার্যক্রমকে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ভবঘুরে উচ্ছেদ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী। ইউনিভার্সিটি আসলে রিসেন্ট কয়েক বছর ধরে মোটামুটি একটা পার্ক হয়ে গেছিল। যখন আমার পাশে আরেকজন একটা ভবঘুরের মতো মানুষ থাকে, এটা আমাকে ইনসিকিউর ফিল করায়। ক্যাম্পাসের সৌন্দর্য পুনরায় ফিরিয়ে আনার জন্য তাদের যদি উচ্ছেদ করতে হয়, তাহলে অবশ্যই সেটার জন্য আমরা এই অভিযানটাকে সাধুবাদ জানাচ্ছি। 20 থেকে 30 বছর ধরে যারা ক্যাম্পাসে দোকান নিয়ে জীবিকা নির্বাহ করছেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ প্রক্রিয়ার সমালোচনাও করেছেন শিক্ষার্থীদের কেউ কেউ। মারধরের মাধ্যমে কিংবা সম্মানহানির মাধ্যমে যদি এই ধরনের উচ্ছেদ করা হয়, তাহলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সারা দেশের মানুষের কাছে কি করে? একজন বাদাম বিক্রেতা কোনোভাবেই আমার মনে হয় না যে খারাপ কিছু করতেছে। সেই নিরাপত্তায় তো তার ব্যাঘাত ঘটানোর কোনো মানে হয় না। এমন কোথাও কোনো শব্দ লেখা নাই যে নির্বাচিত ছাত্রনেতা একজন ম্যাজিস্ট্রেটের মতো করে আচরণ করবেন। এই পাওয়ার তাকে কেউ দেয় না। উচ্ছেদ প্রক্রিয়ায় যুক্ত ডাকসু প্রতিনিধিরা জবাব দিয়েছেন এসব প্রশ্নের। আমাদের মূলত প্রায়োরিটি পাচ্ছে তারা সিস্টেম ডেভেলপ করা। যে বিষয়টা আগে অনিয়ন্ত্রিত ছিল, আমরা চাচ্ছি সেটা নিয়ন্ত্রিত হোক। আমাদের এখানে ম্যাটার করছে আমাদের স্টুডেন্টরা কি চায়। আমরা স্টুডেন্টরা কোনোভাবে আপনার সমালোচনা করছেই না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, মানবিকতার দোহাই দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত করতে চান না তারা। ইয়েস, আমি অনেকের সাথে একমত যে তাদের রুটি রুজি দেখার প্রয়োজন আছে, কিন্তু সেটা রাষ্ট্র দেখবে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবে না। আমার শিক্ষার্থী অনিরাপদ করে আমি দেখব না, আমার কর্মকর্তা শিক্ষককে অনিরাপদ করে আমি এটা দেখব না। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিগগিরই নিবন্ধনভুক্ত হকার ও রিকশা নামানোর উদ্যোগের কথা জানান ডাকসু নেতারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। কুমিল্লা 14 গ্রামে নিজের নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালকদের সমাবেশ শেষে সাংবাদিকদের ডক্টর তাহের কথা বলেন। জামায়াতের নায়েবে আমির বলেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব মেনে না চলে, তবে এটি তাদের দায়িত্বহীনতার পরিচয় হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পতিতরা সুযোগ নেবে। তিনি বলেন, সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সে আশঙ্কা থেকেই যায়। যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি, তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলে নাই সব যোগ করলে। আমাদেরকেও একসাথে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। শীতের আগাম সবজিতে দাম কিছুটা কমলেও বাজার দরে এখনো ক্রেতাদের স্বস্তি ফেরেনি। বেড়েছে তেল, আটার দাম। এর বাইরে অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। বিক্রেতারা বলছেন, দাম বাড়িয়ে সরবরাহ কমিয়ে দিয়েছে তেল কোম্পানিগুলো। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। রাজধানীর বাজারে সবজির সরবরাহ বাড়ায় দামের উত্তাপ কিছুটা পড়তির দিকে।
100 ছাড়ানো অনেক সবজি এখন মিলছে 70-80 টাকায়। সিম ছিল আমরা হলো 100 টাকা 120 টাকা, এই সপ্তাহে 70 টাকা 80 টাকা। কাঁচামরিচ 200 টাকা ছিল, এখন কাঁচামরিচ 160 টাকা। প্রত্যেক মাল কেজিতে 10 টাকা 20 টাকা কেজিতে কমছে। বেগুন যেমন তালটা ছিল 180 টাকা 160 টাকা, এখন 120 টাকা। ডিম, মুরগি, গরুর মাংস, মাছ, আলু, পেঁয়াজ, ডালের দাম আগের মতোই আছে। ক্রেতারা বলছেন সবজির দাম কিছুটা কমলেও অধিকাংশ পণ্যের দামই চাপ তৈরি করছে। মৌসুমে আসলে বাজারের রেট আরো কম থাকার কথা। লেবুর হালি নেয় 30 টাকা, এটা তো আসলে 15 টাকা হওয়ার কথা। বা বেগুন 160 টাকা, এগুলো তো এখন 70-80 টাকা থাকার কথা। সাধারণ জনগণ যারা আছে তাদের তো অনেক কষ্ট করে চলতে হয়। আসলে 50-60-এর ভিতর থাকলে দামটা আসলে মানে স্বাভাবিকই বলবো। যখন 80-90 টাকা হয়ে যায় তখন আমাদের জন্য এটা কঠিন হয়ে যায়। যে কোনো মাছের দাম, সবজির দাম, চালের বাজার, প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, আমাদের নাগালের বাইরে চলে গেছে। 1000 টাকা নিয়ে বের হইলে মনে হয় যে কিছুই কিনা হয় নাই। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ মিলছে না। তেলের সঙ্গে বেড়েছে আটার দামও। 120 টাকা এমআরপি ছিল আটা 2 কেজি, আর এখন হলো যে 130 টাকা এমআরপি। কেজি প্রতি 5 টাকা বাড়ে, 2 কেজিতে 10 টাকা বাড়ছে আর কি। লিটারে 6 টাকা বাড়ছে, কিন্তু বাড়তি রেটের তেল এখনো ঢুকে নেই বাজারে। প্রায় অনেক দিন ধরে তেল বাজারে সরবরাহ খুব কম। বাজারে চিকন চালের দামও বাড়তির দিকে। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা কাঠামো চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেট বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চুক্তিতে সই করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মার্কিন যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেট। তিনি আরও বলেন, উভয় দেশ সমন্বয়, তথ্য ভাগাভাগি এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করছে। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আগে কখনো এত শক্তিশালী ছিল না। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী এই চুক্তি উভয় দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিন্স উপাধি আগেই ত্যাগ করেছিলেন। এবার রাজকীয় প্রাসাদ উইন্ডসর ম্যানশন ছাড়তে হচ্ছে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে ও ব্রিটেনের রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে। রাজকীয় মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি অ্যান্ড্রুকে প্রাসাদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। পরিবর্তিত পরিস্থিতিতে অ্যান্ড্রুর নাম হবে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। সুলতানা হিমুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব এবং নিজের যৌন কেলেঙ্কারি ফাঁস হতেই সমালোচনা শুরু হয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই 65 বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে। অ্যাপস্টেইনের বিরুদ্ধে ভার্জিনিয়া জিওফ্রের অভিযোগ সামনে আসতেই সমালোচনার মুখে পড়েন অ্যান্ড্রু। আত্মহত্যা করা জিওফ্রে তার আত্মজীবনীতে লিখে গেছেন, কিশোরী বয়সে 3 বার প্রিন্স অ্যান্ড্রু তাকে যৌন হেনস্থা করেছিলেন। বাকিংহাম প্যালেস জানায়, অ্যান্ড্রুর সব উপাধি ও সম্মান প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন রাজা চার্লস। এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। তাকে প্রাসাদ ছাড়ার নোটিশও দেয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠার পর অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি যেমন ডিউক অব ইয়র্ক উপাধিও ছেড়ে দেন। যদিও অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করেছেন। উপাধি হারালেও তিনি এখনও ব্রিটিশ সিংহাসনের 8ম উত্তরাধিকারী। রাজা চার্লসের এই পদক্ষেপে ব্রিটিশ সরকার সমর্থন জানিয়েছে। ব্রিটেনে সর্বশেষ কোনো রাজপুত্রের উপাধি প্রত্যাহার করা হয়েছিল 1917 সালে। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে থাকছে ভোটের হাওয়া প্রসঙ্গ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন শেরপুরের ভোটাররা। আগামী নির্বাচনে আমি সহযোগ্য এবং সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সুখ দুঃখ বুঝবার জন্য যে প্রার্থী সবসময় কথা বলবেন, আমি সেই ধরনের প্রার্থী চাই। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশে দুর্নীতির একটা বড় বিষয়। দুর্নীতি রোধ করবার জন্য যে প্রার্থী কাজ করবেন আমরা তাকে চাই। আমি একজন ভোটার হিসেবে আমি চাই যে আমার এলাকায় যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি যেন এলাকার উন্নয়ন সাথে নিজেকে সম্পৃক্ত করেন। পাশাপাশি এলাকার যে আমাদের শেরপুর জেলা এমনিতে অবহেলিত, এখানে ভালো রাস্তাঘাট সেভাবে নাই।
সেই সাথে স্কুল, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং রেল লাইন এবং মেডিকেল কলেজের আমাদের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেগুলো আমরা এখনও পাইনি। আমাদের এখানে নীতি নির্ধারক যারা ছিলেন তাদেরও আমরা চাই যে যারা ভবিষ্যতে সামনে নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই বিষয়গুলো মাথায় রাখেন। আমরা এমন এক প্রার্থী চাই যে দেশের উন্নয়ন করব এবং কি যাতে সুস্থভাবে আমরা ভোট দিতে পারি, আর আমাদের কমিউনিটি মানে আদিবাসী যাতে কাজ করে দিতে পারে এরকম প্রার্থী চাই। ভালো হয় ওরে দিব, কিন্তু আমরা যাতে একটা গরিব মানুষের একটা আলোচনা যাতে অসহায় মানুষের যাতে ভালো হলে দিবার বা কি চলে, যাতে কেন্দ্রের মধ্যে মারামারি সিস্টেম নাও। আমরা এমন প্রার্থী চাই যে প্রার্থী শিক্ষিত, মার্জিত, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন বর্তমানে দেশের সংকট সৃষ্টি করেছে। তিনি বলেছেন, বিএনপি সংস্কার চায় না। এই কথা যারা বলছেন তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়। মইনুল হাসানের রিপোর্ট। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেন দলটি। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে আস্থা অন্তর্বর্তী সরকারের উপর রাখা হয়েছিল, সে আস্থার মর্যাদা তারা দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে রকম ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলোর উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট, এটা একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসযোগ্যতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের। জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলো সব নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেন বক্তারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। কোনো ধরনের দুর্নীতি অনিয়ম করলে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে চান গণপূর্ত অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী। চ্যানেল আইকে তিনি বলেছেন, শুধু শহরে নয়, সমানভাবে গুরুত্ব দেবেন গ্রামের কাজেও। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে কাজের সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। নাজিব বেগ জানাচ্ছেন, সরকারি ভবন ও স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সরকারি পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, সেই সাথে নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিতে কাজ করে গণপূর্ত অধিদপ্তর। সম্প্রতি এই অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী। যোগ দিয়েই গণপূর্ত অধিদপ্তরের শৃঙ্খলা মজবুত করার কথা জানিয়েছেন তিনি। শুধুমাত্র শহর ভিত্তিক না, আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত জায়গায় যাতে আমাদের কাজের ব্যাপ্তি থাকে। আমার ডিপার্টমেন্টের যে জনবল আছে, সেই জনবল প্রশিক্ষিত করে তাদের অভিজ্ঞতা যাতে সঠিকভাবে কাজে লাগায় এবং আমাদের এফিসিয়েন্সি যাতে যে পর্যায়ে আছে তার থেকে আমরা চেষ্টা করব যাতে এটা বৃদ্ধি করা যায়। কেউ অনিয়ম করলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে চান গণপূর্তের প্রধান প্রকৌশলী। ট্রান্সপারেন্সি আসলে এখানে যে বাজেট আসে, এই বাজেটটা কিভাবে আমরা খরচ করি এই বিষয়ে আমরা সবসময় ট্রান্সপারেন্ট। আমরা যে ধরনের ট্রান্সপারেন্সি সর্বোচ্চ লেভেলের, সেটা আমরা নিশ্চিত করতে চাই। কেউ যদি এই ট্রান্সপারেন্সির ঊর্ধ্বে চিন্তা করে, সে ভুল করবে। মানুষের উপকার করাকেই মূল ফোকাস হিসেবে রাখতে চান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম রাজস্ব সমৃদ্ধ জেলা সাতক্ষীরার ৮০% বেশি সড়ক এখনও কাঁচা, খানাখন্দে ভরা। অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে পড়ায় ভোগান্তিতে ২২ লক্ষাধিক অধিবাসী। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমুক্সদের রিপোর্ট।
দেশের অন্যান্য জেলা থেকে উন্নয়নে পিছিয়ে রয়েছে সাতক্ষীরা। জেলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রয়েছে 700 কিলোমিটার, এর অধিকাংশই টেকসই নয়। জেলায় মোট 5088টি সড়ক রয়েছে, যার দৈর্ঘ্য 11,002 কিলোমিটার। এর মধ্যে 8,772 কিলোমিটার কাঁচা রাস্তা। প্রতি বছরই বর্ষা মৌসুমে সাতক্ষীরা জেলার নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। 2000 সালের পরের থেকে আজ অবধি এই রাস্তাটার কাজ হয় নাই। রাস্তাটা নিচু হয়ে গেছে, একটু বর্ষা হইলেই হাঁটু পানি এখানে জমে থাকে। এই রাস্তার এত বড় হাল অবস্থা যে একটা রোগী নিয়ে যেতে গেলে রাস্তায় মারা যাচ্ছে। আমাদের প্রতিদিন স্কুলে আসতে হয়, ভয় লাগে কখন ব্রিজটা ভেঙে যায়। আমাদের একটি সরকারের কাছে দাবি যে ব্রিজটা মেরামত করলে আমরা যাতায়াতের জন্য সুবিধা হয়। আমাদের পোল ভেঙে গিয়েছে, তাই আমরা আসতে পারি না। 2-1 সময় পরেও যাই, বই খাতা ভিজে যায়। লবণাক্ততা এবং ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগের কারণে টেকসই হয় না জেলার উন্নয়ন। জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখার কারণে প্রতি বছরই বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ব্রিজ দিয়ে এপার ওপার মিলে প্রায় 7-8 হাজার লোকের পারাপার হয়। জনজীবনের জন্য মনে করেন ব্রিজটা খুব প্রয়োজনীয়। জেলা প্রশাসক জানিয়েছে, টেকসই বেড়িবাঁধের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, টেকসইভাবে নির্মাণ করা হয়। একদিকে যেমন বেড়িবাঁধ মজবুত হবে এবং যে জন দুর্ভোগ এবং জানমালের ক্ষতি কম হবে, তেমনি এই 682 কিলোমিটার মানে যোগাযোগের একটা সহজ হবে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাতক্ষীরার বিভিন্ন সমস্যা অবসান হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। আল মুকসিদ, চ্যানেল আই। তুরস্কে 5 দিন ধরে চলা আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে 2 দেশের প্রতিনিধিরা পুনরায় বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে। কাতার এবং তুরস্ক এই বৈঠকে মধ্যস্থতা করেছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ফলন কম ও সময় মতো বিক্রি করতে না পারায় শীতকালীন সবজি মূলা নিয়ে বিপাকে পড়েছেন লালমনিরহাটের কৃষক। সার সংকট ও কীটনাশকের চড়া মূল্যের কারণে উৎপাদন খরচও বেশি হয়েছে বলছেন তারা। মিজানুর রহমান মিজুর ভিডিও ও তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। লালমনিরহাট এয়ারপোর্ট এলাকায় জমি লিজ নিয়ে অনেকেই আগাম মূলা চাষ করেছেন। এই বছর কিছুটা সার সংকট ও কীটনাশকের চড়া মূল্যের কারণে খরচ বেশি হয়েছে। বিঘা প্রতি 40 থেকে 50 মণ মূলা উৎপাদনের আশা করলেও ফলন হয়েছে 15 থেকে 20 মণ। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। যে ওষুধপাতি কীটনাশক সারের দাম বেশি, বীজের দাম বেশি, এবং লেবারের দাম বেশি, সবকিছুই বেশি। এখন মনে করেন যে এগুলো হিসেব করিয়ে আমরা কিছু অনেক লসে আছি। মূলের ফলন কম আর মূলের বাজারও নাই, মূলের বাজার নাই, এই জন্য আমরা মূলে আবাদ করি ক্ষতিগ্রস্ত হচ্ছি। মূলে কেনার মতন কোনো পাইকারি আমরা দেখতেছি না, কাস্টমার নাই, নেওয়া নাই, অনেক খরচা বেশি। যে মূল্যদের পরিস্থিতি তাতে আমাদের কৃষকের পোষাবে না। এবছর জেলায় 200 হেক্টর জমিতে মূলা চাষ হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যারা আগাম আবাদ করেছেন তারা স্বাভাবিকভাবে কিছু ফলন কম পাবে। এটা যেহেতু আমাদের টেম্পারেচারটা অনেক বেশি ছিল, এই কারণে হয়তো ফলনটা যেহেতু এটা রুট ক্রপ, মানে এটা মাটির নিচে হয়, এই রুট ক্রপে টেম্পারেচার বেশি হয়ে গেলে রুট ফর্মেশনে একটু মানে ঠিকমতো রুট ফর্মেশন হয় না, অথবা ফলনটা কমে যায়। মৌসুমের শুরুতে মূলা 25 থেকে 30 টাকা বিক্রি করে কিছুটা লাভবান হলেও এখন তা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজিতে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জলে ভাসা সম্প্রদায় মান্তা, যাদের সুখ দুঃখ হাসি কান্না মিলেমিশে আছে নদী ও নৌকায়। হাল আমলেও শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ মৌলিক অধিকার বঞ্চিত মানবেতর জীবনযাপন মান্তাদের। নতুন প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে জীবনমানের উন্নয়ন ও পুনর্বাসনের কার্যকর পদক্ষেপের দাবি মান্তা জনগোষ্ঠীর। বরিশাল থেকে সাইদ পান্থুর তথ্য ও আরিফুর রহমানের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
জলের শব্দ কানে নিয়ে জন্ম, ভাসমান জীবনেই বেড়ে ওঠা সংসার আর জীবন জীবিকার আমৃত্যু চক্র। মান্তা জনগোষ্ঠীর জীবন যেন মানুষের ঐতিহাসিক যাযাবর বৃত্তির চলমান দলিল। বরিশালের বিভিন্ন নদ নদীতে এখনও টিকে আছে এই জনগোষ্ঠীর প্রায় 50টি পরিবার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও পঞ্চম শিল্প বিপ্লবের যুগে তাদের নেই কোনো আধুনিক নাগরিক সুবিধা ও স্বাস্থ্যসেবা, এমনকি নেই কোনো জাতীয় পরিচয়পত্র। আমাকে নাই ঘর বাড়ি নাই, একটু পানির ব্যবস্থা, একজনের কাছে পানি আনতে গেলে ঠিক মতন পানি পাই না। আমার বাবা মা আমাদের লেখাপড়া করাইতো না, আমার বাবা মা আমাকে নিয়ে গাঙ্গে গিয়ে দেখতে পাই, ইয়ারা স্কুল দিছে মতনই আমরা পড়ালেখা করতে পারি। এই ঝড় হইলে বৃষ্টিতে ভিজি আর রোদ্রে হুগাই, আমার কোনো থাকার জায়গা নাই। ঝড় হয় বৃষ্টি হয় তখন করে কি আমরা নৌকা অনেক খালে নিয়ে রাখি, আর আমাদের মৃত্যু এই নৌকায় বই হয়। নৌকা থাকতে আমার ভালো লাগে, জীবনটা এই নৌকায় নৌকায়। আমরা যদি মারা যাই জানি আমাকে একটু জায়গা সরকার দেয়। মৌলিক অধিকার বঞ্চিত এই সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে বিভিন্ন সংস্থা। বিভিন্ন যে সরকারি যে দপ্তরগুলো আছে এগুলা তাদেরকে আমরা লিঙ্কেজ করাই দিতে আছি, যাতে তারা এই সেবাগুলো তারা পাইতে সহজ হয়। তাদের চিকিৎসা সেবা থেকে মানুষের যে মৌলিক অধিকার যেটা আমরা বলি, সেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা উচিত। ওদেরকে সচেতন করার মতো আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, ওদের দেখবো যে আসলে আরো কি দরকার সামনের দিকে, ওই দিকে আমরা নজর দেব। ওদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের কিছু প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে, আমরা ওই সকল নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করার একটা কর্মপ্রচেষ্টা চালাতে। দেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে মান্তাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগের আওতায় জনসম্পদের রূপ দেওয়ার বিকল্প নেই বলছেন সমাজবিজ্ঞানীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পর্দা উঠেছে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াডের পঞ্চম আসরের। অংশ নিচ্ছে দেশের শীর্ষ 22 ক্লাবের 24টি দল, রয়েছেন কয়েক হাজার অ্যাথলেট। আয়োজকদের আশায় এই আয়োজন ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বাড়াবে, বন্ধুত্ব এবং আনন্দ উদযাপনের একটি অন্যতম ঐতিহ্যে পরিণত হবে। তানভীর আহমেদের রিপোর্ট। জমকালো আয়োজনে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ক্লাব প্রাঙ্গণে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান জানান, অংশগ্রহণকারী দলগুলো আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা পাবে। This year Olympiad is particularly exciting. For the first time we have introduced the torch. We ran with the torch, a symbol of unity, passion and the spirit of games. The energy during the rally were electric, and I have to say a few of our members ran so fast we started wondering if we have been underestimating their fitness all these years. Obviously this is the first time for us, but with the experience that we had, I'm sure that it will be first of many. So I think we will continue to engage with Gulshan Club going forward. The spirit of Olympiad actually reflects the spirit of our bank as well. ভবিষ্যতে এই অলিম্পিয়াড আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন গুলশান ইউথ ক্লাবের প্রেসিডেন্ট। গুলশান ইয়ুথ ক্লাব একই জায়গায় রয়ে গিয়েছে, গুলশান ইয়ুথ ক্লাব ভবিষ্যতেও গুলশান ক্লাবের সাথে থাকবে। যখনই গুলশান ক্লাব আমাদেরকে ডাকবে, গুলশান ইয়ুথ ক্লাব সবসময় তাদের সাথে থাকবে এবং একই সাথে এই অলিম্পিয়াডটা আমরা করে যাব ইনশাআল্লাহ। বৃষ্টিতে অনুষ্ঠানের বাকি অংশ হয় ইনডোরে। উদ্বোধনী বক্তব্য দেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট। যদিও এই অলিম্পিয়াডটা এত বড় ছিল, লাইক এর আগে আমরা যখন 2019-এ শুরু করেছিলাম আমরা খুবই ছোট পরিসরে করেছিলাম। সেখান থেকে আজকে 2025-এ আমাদের প্রায় 22টা ক্লাব, আমাদের 1200-র মতো পার্টিসিপেন্ট খেলতে যাচ্ছে। 2019 সালে সামাজিক ক্লাবগুলিকে একত্রিত করার সাহসী উদ্যোগ হিসেবে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেও ভারতের প্রভাবে সাড়া মেলেনি। চিফ প্রসিকিউটরের অভিযোগ, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার বাধাগ্রস্ত হবে মন্তব্য। বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করলেন ফখরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে আবারও মন্তব্য। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলছে জামায়াত। নির্বাচন না হলে পতিতদের সুযোগ নেওয়ার আশঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদে সমর্থন দিলেও হকারদের বিষয়টি মানবিকভাবে দেখতে শিক্ষার্থীদের আহ্বান। নিরাপত্তার স্বার্থে ছাড় নেই বলছে কর্তৃপক্ষ। এবং রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু রাজকীয় মর্যাদা প্রত্যাহার করে প্রাসাদ ছাড়ার নির্দেশ। কিশোরীকে যৌন হেনস্থার তথ্য প্রকাশের পর বাকিংহাম প্রাসাদের বিবৃতি। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।